আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা প্রথম গল্প পুঁইমাচা। এই পুঁইমাচা গল্পটি রচনা করেছিলেন পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাহিত্যিক হিসাবেই বেশি খ্যাতি লাভ করেছেন এবং তিনি গল্পকারও বটে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার যে মুরাতিপুর গ্রাম, সেই মুরাতিপুর গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার বিখ্যাত যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে তা হচ্ছে পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি। এবং তার বিখ্যাত যে সমস্ত গল্পগ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেঘ মোল্লার, মৌরি ফুল, তাল নবমী প্রভৃতি। এবং তার এই যে গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্প পুঁইমাচা, এই পুঁইমাচা গল্পটি মেঘ মোল্লার গল্পগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 1950 খ্রিস্টাব্দে নিজ গৃহে তিনি কিন্তু দেহত্যাগ করেন। চলে আসি এই গল্পের উৎস নিয়ে। এই পুঁইমাচা গল্পটি বিশেষ করে প্রথম অবসারিকা যে পত্রিকা, সে হাতে লেখা পত্রিকা, সে অবসারিকা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে যে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় 1331 বঙ্গাব্দে তা কিন্তু প্রকাশিত হয় এবং এই গল্পটি স্থান পায় মেঘ মোল্লার, অর্থাৎ মেঘ মোল্লার 1931 যে খ্রিস্টাব্দ, সেই মেঘ মোল্লার গল্পগ্রন্থে কিন্তু স্থান পায়। আমরা চলে আসছি এই পুঁইমাচা গল্পের যে বিভিন্ন যে চরিত্র, অর্থাৎ এই গল্পের যে চরিত্রগুলো, চরিত্র বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ এই পুঁইমাচা গল্পে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু চরিত্রকে আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি চরিত্র যদি আমরা বলি তাহলে হচ্ছে সহায় হরি চাটুর্যে। এই সহায় হরি চাটুর্য হচ্ছেন গল্পের যে চরিত্র, তার মধ্যে তিনি হচ্ছেন একজন দরিদ্র ব্রাহ্মণ পরিবারের একজন মানুষ এবং কর্মহীন মানুষ এবং আর্থিকভাবে তিনি কিন্তু সচ্ছল নয়। এবং তার স্ত্রী অন্নপূর্ণা, এবং তিনি হচ্ছেন একজন আদর্শবান মা এবং তিনি কিন্তু প্রচণ্ড রাগী, অর্থাৎ মেজাজি, এবং সন্তানের প্রতি তার কি রয়েছে, তার স্নেহ রয়েছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। এবং সেই সহায়হরি চাটুর্যের সন্তানের প্রতি তার একটা সন্তান বাৎসল্য কিন্তু রয়েছে এবং এই সহায়হরি এবং অন্নপূর্ণার কিন্তু যে 3 সন্তান, অর্থাৎ 3 জন মেয়ে, সে হচ্ছে কি খেন্তি, পুটি এবং রাধি। এই খেন্তি, পুটি এবং রাধি, খেন্তি হচ্ছে বড় মেয়ে, পুটি হচ্ছে মেজ মেয়ে এবং রাধি হচ্ছে ছোট মেয়ে। এবং এই গল্পের যদি কেন্দ্রীয় চরিত্র আমরা ধরতে যাই তাহলে এই খেন্তি হচ্ছে গল্পের প্রধান চরিত্র। এই চরিত্রের বয়স সম্পর্কে যদি আমরা বলি তাহলে কোথাও আমরা দেখতে পেয়েছি 13-14 বছর বয়স, কোথাও 14-15 বছর বয়স, কোথাও 13 বছর, কোথাও 14 বছর, বিভিন্ন জায়গায় কিন্তু তার বয়সের কথা কিন্তু উল্লেখ রয়েছে এবং বাকিদের যে বয়স তা কিন্তু তেমনভাবে কিন্তু উল্লেখ নেই। এবং এই গল্পের মধ্যে আরো বেশ কিছু চরিত্রকে আমরা দেখতে পাই। তার মধ্যে রয়েছে কালীময় ঠাকুর, তিনি হচ্ছেন গ্রামের মাতব্বর। এবং আমরা তারপরে আরেকজনকে দেখতে পাই শ্রীমন্ত মজুমদার, যার সঙ্গে যার ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল। এই খেন্তি কিন্তু একজন ভোজন রসিক এবং সে খেতে খুব ভালোবাসে এবং বয়স হয়ে গেলেও বুদ্ধি তেমন ভাবে কিন্তু খেন্তির হয়নি। এবং আমরা দেখতে পাই রায় কাকাকে, যার বাড়ি থেকে খেন্তি পুঁই ডাঁটাগুলো নিয়ে এসেছিল এবং গয়া বুড়ি, যার কাছ থেকে কুচো চিংড়িগুলো কিন্তু খেন্তি নিয়ে এসেছিল এবং তার বোনদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল। আমরা কিন্তু এই সমস্ত চরিত্রগুলোকে আমরা পাই। আমরা দুর্গার কথা পাই, আমরা কিন্তু পাই সেই সময় খেন্তি দ্বিতীয় বিয়ে যে ঠিক হয়েছিল, সেই প্রায় 40 বছর বয়সী একজন পাত্র, তার কথা আমরা পাই। আমরা আরো কিন্তু বিভিন্ন চরিত্রগুলোকে কিন্তু আমরা পাই এবং আমরা পাই তারক খুড়োর কথা আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে দেখো এই যে এই গল্পে কিন্তু এই চরিত্রগুলো কিন্তু রয়েছে এবং পুরো পট জুড়ে কিন্তু গল্পটাতে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে যাব যে চরিত্রগুলোর মধ্যে রয়েছে খেন্তি। গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে খেন্তির চরিত্র কিন্তু। এবার চলে আসছি এই গল্পের বিষয়বস্তুতে, এই যে পুঁইমাচা গল্পটি, কারণ জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ক্ষুদ্র একটি বিষয়কে নিয়ে তিনি বৃহৎ আঙ্গিকে তিনি কিন্তু ঘটনাকে সাজিয়ে থাকেন। এই পুঁইমাচা, পুঁইটা কি? পুঁইটা হচ্ছে এক ধরনের শাক, তোমরা প্রত্যেকেই হয়তো খেয়েছো। এবং মাচাটা কি? যার উপরে অবস্থান করে পুঁই শাকগুলো বেড়ে ওঠে, সেই বাঁশের যে ডালপালা দিয়ে তৈরি যে মাচা, যার উপরে কি হয় পুঁই শাকগুলো বেড়ে ওঠে, তাকে আমরা বলছি মাচা। এই পুঁই মাচা, এই পুঁই মাচাটার সঙ্গে তুলনা করেছেন কাকে? খেন্তিকে।
অর্থাৎ কার, অন্নপূর্ণার বড় মেয়ে অর্থাৎ সহেহরি চাটুর্যের বড় মেয়ে যার নাম হচ্ছে খেন্তি, তার সঙ্গে তুলনা করা হয়েছে এই পুঁই মাচার। অর্থাৎ পুঁই মাচার সঙ্গে অর্থাৎ পুঁইগুলোর সঙ্গে অর্থাৎ পুঁইগুলোর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খেন্তির কিন্তু একটা জীবনাদর্শন কিন্তু কি হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। এই যে গল্পটি, এই গল্পটি কিন্তু শুরু হয়েছে শীতকালে। এই শীতকালে গল্পটি যে ক্ষেত্রে শুরু হয়েছে, গল্পটি দেখা যাচ্ছে যে স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণা অর্থাৎ সহেহরি চাটুর্যের স্ত্রী, সে কিন্তু রান্নাঘরে দাওয়ায় বসে সে কিন্তু কি করছে, সে কিন্তু আহ, যে নারিকেল তেলের যে কৌটো অর্থাৎ সেখান থেকে কিন্তু সে কি করছে, সে কিন্তু ঝাঁটার কাঠি দিয়ে সে তেলগুলোকে, জমে যাওয়া তেলগুলোকে বের করছে এবং মাথায় কিন্তু দিচ্ছে। সেই সময় সহেহরি কিন্তু সেই বাড়িতে প্রবেশ করে সে কিন্তু জিজ্ঞেস করছে যে কি করো, একটা বাটি কি, একটা ঘটি দাও, একটা বড় বাটি কি ঘটি, অর্থাৎ একটা যে কোনো বড় বাটি কিংবা ঘটি আমাকে দাও। কিন্তু সহেহরি যে স্ত্রী সে কিন্তু কোনো কথাই বলে না, কারণ তার মনটা কি রয়েছে, খারাপ হয়ে রয়েছে। কারণ সহেহরি কি করে না, কোনো উপার্জন করে না, কোনো কিছু করে না, শুধুমাত্র কি করে বেড়ায়, শুধুমাত্র সে বিভিন্ন জায়গায় রস সংগ্রহ করে রস খেয়ে বেড়ায়, কোথাও মাছ, কখনো মাছ ধরতে যায়, কখনো বাগদি পাড়া, কখনো দূরে পাড়া ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু তার মেয়েটা বড় হয়েছে, তার মেয়ের বিয়ে নিয়ে তার কোনো প্রকার মাথা ব্যথা কিন্তু নেই। এই যে দেখো, এই সমস্ত নিয়ে কিন্তু অন্নপূর্ণার মনে কিন্তু প্রচন্ড রাগ হয়েছে এবং এই কথাগুলো কিন্তু বলেছে। এবং যখন দেখা যাচ্ছে অন্নপূর্ণা তার কথায় তেমন ভাবে কোনো উত্তর দিচ্ছে না, তখন সহেহরি তাকে দেখে একটু ভয়ও পেয়েছে। কারণ স্ত্রীর এরকম আচরণ যখন হয় তখন স্ত্রী প্রচন্ড রেগে যায়, এই যে বিষয়টা। এবং এইভাবে গল্পটা কিন্তু একের পর এক আবর্তিত হয়েছে। গল্পের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই যে একটা সময় কি হয়েছিল, এই খেন্তির কিন্তু বিয়ে লেগেছিল। এই খেন্তির বিয়ে কার সঙ্গে লেগেছিল এবং কে লাগিয়েছিল, অর্থাৎ এই খেন্তির বিয়ে লাগিয়েছিল কালিময় ঠাকুর শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কিন্তু কি করেছে, অর্থাৎ সহেহরি কিন্তু সে মেয়ের আশীর্বাদ হওয়ার পরে কিন্তু তার কিন্তু বিয়েটা ভেঙে দিয়েছে। কারণটা কেন, কারণটা হচ্ছে এই সহেহরি চাটুর্য একটা সময় জানতে পারে যে সেই শ্রীমন্ত মজুমদারের ছেলের চরিত্র ভালো নয়। সে কি করেছে, সে কুম্ভকার বধূর সঙ্গে ধরা পড়ে, তার সঙ্গে নষ্টি ফষ্টি করতে গিয়ে ধরা পড়ে তাকে প্রচন্ড হারে পিটিয়েছে এবং সে একটা সময় বহুদিন ধরে শয্যাশায়ী ছিল। এরকম ক্যারেক্টার লেস ছেলের সঙ্গে, চরিত্রহীন ছেলের সঙ্গে সে কিন্তু মেয়ের বিয়ে দেবে না। এই যে মেয়ের বিয়ে দিতে রাজি নয় এবং মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মেয়ের বিয়ে ভেঙে দেওয়া, মেয়ে কি হয়ে গেছে, উচ্চগণ্ড হয়ে গেছে। এই কথাটা সমাজে চর্চিত হচ্ছে এবং সমাজে চর্চিত হচ্ছে কি, চণ্ডীমণ্ডপে কি চর্চিত হচ্ছে, চণ্ডীমণ্ডপে চর্চিত হচ্ছে যে সহেহরি চাটুর্যকে কি করে দেবে, এক ঘরে করে দেবে। এই কথা অন্নপূর্ণা কিন্তু চণ্ডীমণ্ডপে কিন্তু শুনতে পায় এবং এর ফলে কিন্তু অন্নপূর্ণা কিন্তু মনটা কিন্তু প্রচন্ড খারাপ। কিন্তু এই কথাগুলো কিন্তু সহেহরি চাটুর্যকে বলে, কিন্তু সহেহরি চাটুর্য এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। একটা সময় দেখা যায় যে কালিময় ঠাকুর কিন্তু কাকে ডেকে পাঠায়, এই সহেহরি চাটুর্যকে ডেকে পাঠায় যে তুমি কেন বিয়েটা ভাঙলে। এবং সে বলে যে এরকম ব্যাপার, এরকম চরিত্রহীন ছেলের সঙ্গে তো বিয়ে দেওয়া যায় না। শেষ পর্যন্ত কালিময় ঠাকুর আরো অন্যান্যদের তুলনা দিয়ে বলেছে যে দেখো, কারণটা হচ্ছে তুমি বড়লোকও নও, তোমার অর্থ নেই, তুমি ছেলেকে পয়সা দিতে পারবে না, কিছু দিতে পারবে না, আর তুমি মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছ। কারণ অন্যান্যদের কি দেখা যাচ্ছে যে ভালো ছেলে খুঁজতে খুঁজতে একটা সময় খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে হয়েছে। এই বিভিন্ন ভাবে কিন্তু তাকে কি করে, তাকে কিন্তু ভর্ৎসনা করে এবং তাকে কিন্তু বলে। কিন্তু একটা সময় দেখা যায় যে সহেহরি কিন্তু তাদের কোনো কথাই কিন্তু গুরুত্ব দেয় না। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি, আমরা জানি যে খেন্তি কিন্তু প্রচন্ড খাদ্য রসিক, সে কিন্তু খাওয়ার প্রতি তার একটা কি রয়েছে, লোভ রয়েছে। এই খেন্তি কি করেছে, রায় কাকার বাড়ি থেকে, সে কিন্তু পুঁই শাক খেতে ভালোবাসে, রায় কাকার বাড়ি থেকে সে কিন্তু পাকা পাকা পুঁই ডাঁটা নিয়ে এসছে এবং পুঁই ডাঁটা আনার পরে সে বাড়িতে ঢুকেছে। কিন্তু বাড়িতে ঢোকার পরে মা কিন্তু এই সমস্ত দেখে কিন্তু রেগে গেছে, কারণ তার মা তাকে ভর্ৎসনা করেছে, তার বয়স হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সে এখনো এরকম করে বেড়াচ্ছে। এই সমস্ত কথা বলে বকাবকি করে সমস্ত পুঁই ডাঁটাগুলো কি করে, ছায়ের গাদায় কিন্তু ফেলে দেয়। এবং এবং তার সঙ্গে যখন পুঁই ডাঁটাগুলো নিয়ে আসছিল, তখন রাস্তায় কিন্তু গয়াবড়ির কাছ থেকে কিন্তু কি করে, কুচো চিংড়িগুলো কিন্তু ধার করে, তার বাবার কথা বলে, সহেহরি চাটুর্যের কথা বলে ধার করে কিন্তু নিয়ে আসে। এবং নিয়ে আসার ফলে সে কিন্তু সেই কুচো চিংড়িগুলো কার কাছে ছিল, রাধির কাছে ছিল, ছোট ছোট বোনের কাছে ছিল। এবং রাধিকেই কিন্তু অন্নপূর্ণা বলে যে যা, এই পুঁই ডাঁটাগুলো ছায়ের গাদায় ফেলে দিয়ে আয়। ফেলে দিয়ে এসছে এবং দেখা যাচ্ছে যে খেন্তির মনটা প্রচন্ড খারাপ, তার বোনদেরও মনটা খারাপ। একটা সময় যখন ভাত টাত রান্না করতে বসায়, তখন কিন্তু অন্নপূর্ণার মনে হয়েছে তার মেয়েকে তার কষ্ট দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। তখন ওই যে রাধি যখন পুঁই ডাঁটাগুলো ফেলতে গিয়েছিল, তখন আঙিনাতে অর্থাৎ এবং এবং যে পিছনে যে দরজা ছিল তার আশেপাশে কিন্তু অনেকগুলো ডাঁটাগুলো কিন্তু পড়েছিল এবং সে ডাঁটাগুলো কিন্তু কি করে, সে ডাঁটাগুলো কিন্তু কুড়িয়ে কিন্তু
অন্নপূর্ণা রান্না করে। এবং যখন খেতে বসে, তখন খেতে বসে দেখতে পায় যে এই তার পাতে পড়েছে সে পুঁই ডাঁটা এবং কুচো চিংড়ি। তখন কিন্তু খেন্তি কিন্তু প্রচন্ড খুশি হয় এবং মা একটু ঘোরাঘুরি করে আসার পর আবার তাকে জিজ্ঞেস করে যে, "তুমি কি খাবে?" তখন কিন্তু সে বলে যে, "হ্যাঁ, খাবো। কোনো সমস্যা নেই।" এই যে দেখো, এরকম করার পরে খেন্তির এই যে খাওয়ার প্রতি যে একটা লোভ, তার পরের ঘটনাটাতে কি আসছে? তার পরের ঘটনাতে দেখা যাচ্ছে যে একটা সময় তার বাবা এবং সে মিলে, অর্থাৎ খেন্তি এবং খেন্তির বাবা সহেরি মিলে তারা কি করছে? বরজপোতার জঙ্গলে তারা কিন্তু মেটে আলু চুরি করতে যাচ্ছে। এবং মেটে আলু চুরি করতে যাচ্ছে কি নিয়ে? লোহার শাবল নিয়ে মেটে আলু চুরি করতে যাচ্ছে। এবং কোন সুযোগে? কারণ অন্নপূর্ণা গেছে কাদের বাড়িতে? দুর্গাদের বাড়িতে। দুর্গা ডাকতে এসেছিল যে, "মা, নবান্ন সেরে ইতর ঘটগুলো, ইতুর ঘটগুলো সেগুলো কি করতে হবে? সেগুলো ভাসিয়ে দিতে হবে। সেই জন্য তোমাকে ডেকেছে।" তখন কিন্তু অন্নপূর্ণা কিন্তু গিয়েছে। সেই সুযোগে কিন্তু তারা কি করেছে? তারা কিন্তু শাবল নিয়ে বেরিয়েছে এবং গরজপোতার জঙ্গলে গিয়ে তারা কিন্তু প্রায় ১৫-১৬ কেজি ওজনের কিন্তু তারা মেটে আলু কিন্তু তারা কিন্তু উদ্ধার করেছে। এবং চুরি করে এনেছে এবং চুরি করে আনার পরে বা একটা সময় কিন্তু কি হয়? অন্নপূর্ণার কাছে তারা কিন্তু ধরা খেয়ে যায় এবং ধরা পড়ে যায় এবং শেষ পর্যন্ত প্রচন্ড রূপে বকাবকি খায় এবং বলে যে, "তুমি যদি ধরা পড়ে যেতে তোমার কোন শ্বশুর তোমাকে বাঁচাতো?" কাকে বলে? অর্থাৎ খেন্তিকে বলে। এই যে দেখো, এইভাবে গল্পটার পট কিন্তু আবর্তিত হয় এবং মেয়েকে নিয়ে কিন্তু প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায় কে? অর্থাৎ তার মা কিন্তু। এবং একটা সময় দেখা যায় যে এই খেন্তির কিন্তু আবার কি হয়? খেন্তির কিন্তু আবার বিয়ে ঠিক হয়। কিন্তু খেন্তির মায়ের একটা দুশ্চিন্তা যে, আমার বাড়িতে মেয়েটা এরকম করছে, খাওয়ার জন্য এরকম করছে, সে পরের বাড়িতে গিয়ে সে খেতে পাবে কিনা? এবং একটা সময় দেখা যায় যে আ সহের চাটুর্যের দূরসম্পর্কের একজন আত্মীয়ের ঘটকালিতে তার কিন্তু বিয়ে ঠিক হয়। এই বিয়ের সময় কি হয়? সেই যে আ আ সেই যে ছেলে, যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয় তার বয়স কিন্তু ৪০ এর কম নয়। অর্থাৎ ৪০ এর উপরে হবে কিন্তু ৪০ এর কম হয়। কিন্তু তার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এইজন্য কি হয়? একটা সময় খেন্তির কিন্তু বিয়ে হয়ে যায়। কোন মাসে খেন্তির বিয়ে হয়? বৈশাখ মাসে কিন্তু খেন্তির বিয়ে হয়ে যায়। এবং খেন্তির কিন্তু বাবার বাড়ি আসার কথা ছিল আষাঢ় মাসে। কিন্তু অর্থাৎ তার ২ মাস পরে আষাঢ় মাসে আসার কথা ছিল। কিন্তু যে ক্ষেত্রে পণ দিয়ে বিয়ে দিতে হয়, সেক্ষেত্রে ৳২৫০ র মতো পণ কিন্তু বাকি থেকে যায়। কার ৳২৫০ র পণ বাকি থেকে যায়? অর্থাৎ এই খেন্তির বিয়ের বাবদ ৳২৫০ র পণ বাকি থেকে যায়। এর ফলে কিন্তু খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে কিন্তু বাড়িতে আসতে দেয়নি। এবং একটা সময় দেখা যায় যে ফাল্গুন মাসের দিকে কিন্তু খেন্তিকে বসন্ত রোগে খেন্তি কিন্তু আক্রান্ত হয় এবং বসন্ত রোগে আক্রান্ত হলে কিন্তু খেন্তির শরীর থেকে সমস্ত রকমের অলংকারাদি কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা খুলে নেয় এবং টালায় দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে, অর্থাৎ সহেহরির এক দূরসম্পর্কের আত্মীয় ছিল, সে টালায়, কালীঘাটের টালায় সেখানে কিন্তু রেখে আসে। এই রেখে আসার ফলে খেন্তি কিন্তু সেখানে কিন্তু বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই যে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং এই যে দেখো, এই মারা যাওয়ার ফলে আবার কিন্তু, কারণ এই খেন্তিরা কি করতো? তারা গরিব হলেও তারা বিভিন্ন পৌষ পার্বণের সময়, পৌষ মাসের শেষের দিকে একটা উৎসব হতো, সেটা হচ্ছে পৌষ পার্বণ। সেই পৌষ পার্বণের সময় পিঠে তৈরি করা হতো, নারিকেল দিয়ে পিঠে তৈরি করতো, বিভিন্ন রকমের পিঠে তৈরি করতো, তারা খেত। এবং একটা সময়ে যে ক্ষেত্রে খেন্তি খেতে খুব ভালোবাসতো। তো তার মৃত্যুর পরে একদিন তার মা কি করেছে? তার মা কিন্তু পিঠে তৈরি করছে এবং তার মেয়েরাও আছে। অর্থাৎ কে? রাধি এবং পুটিও কিন্তু রয়েছে। তখন এই যে এই তৈরি করতে, করতে হঠাৎ করে রাত্রেবেলা সেই পুঁই মাচার দিকে নজর পড়েছে। সেই পুঁই মাচাটা কে লাগিয়েছিল? সেই খেন্তি একটা সময় ওই যে রায় কাকাদের বাড়ি থেকে যে ডাঁটাগুলো নিয়ে এসেছিল, সেই ডাঁটাগুলো দিয়েই কিন্তু খেন্তি একটা সময় এই পুঁই চারাটাকে কিন্তু লাগিয়েছিল এবং এই পুঁই চারাটা খেন্তি কিন্তু বড় করেছিল এবং সেই পুঁই চারাটা একটা সময় অনেক বড় হয়ে যায় এবং আজকে সময় দেখা যায় যে পুঁই মাচাতে সেই পুঁই গাছের যে ডাঁটার যে নদর দেহগুলো, সেগুলো আর কি করছে না, সেগুলো কিন্তু আর আ আ আ মানে জায়গা পাচ্ছে না। সেগুলো ঝুলে, ঝুলে পড়ছে। এই যে দেখো, এই যে এইগুলো দেখার পরে অন্নপূর্ণার মনে প্রচন্ড দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে যে এটা যদি তার খেন্তি যদি বেঁচে থাকতো, তাহলে তার এই এত সুন্দর নধর দেহ হতো। কার? খেন্তির। কারণ তার মেয়ে অল্প বয়সে তার প্রাণটা চলে গেছে। এই যে দেখো, এইভাবেই পুঁই মাচাটাকে দেখে, অর্থাৎ খেন্তির লাগানো যে পুঁই চারাটা আজকে এত সুন্দর হয়ে বড় হয়ে উঠেছে। এত নধর দেহ পেয়েছে। চারিদিকে দুলে, দুলে পড়ছে, ঝুলে, ঝুলে পড়ছে। এগুলো দেখে
তার মায়ের কি হয়েছে, তার মায়ের মনটা কিন্তু প্রচন্ড খারাপ হয়েছে। এই জন্যই গল্পের নামকরণটা রেখেছেন পুঁই মাচা। এই পুঁই মাচা যেন মনে করিয়ে দিয়েছে কার কথা, খেন্তির কথা, সে খেন্তির নধর দেহের কথা, খেন্তির সেই কচি দেহের কথা, খেন্তির সেই নবযৌবনার কথা। যেমন ভাবে পুঁই পুঁই শাকগুলো নবযৌবন নিয়ে যেন ঢলে ঢলে পড়ছে মাচা থেকে, তেমন ভাবে যেন যদি আজকে খেন্তি বেঁচে থাকতো তাহলে কিন্তু খেন্তু এত সুন্দর হয়ে থাকতো। এভাবেই গল্পটা কিন্তু শেষ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে ক্লাসে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। তার আগে তোমরা এই গল্পটা ভালো করে শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের লাইন ধরে ধরে বিশ্লেষণ করলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।